A very good morning to all of you. Today we are going to know one very important topic, that is Rashtrapati, Uparashtrapati. Okay, we have already discussed about Rashtrapati. Now, number 2, that is Uparashtrapati, which is very important for TET 1, TET 2, CTET, and as well as various competitive exams. Okay, it is also important for CBSC board, TBSC board, and ICSC board students. So let's go to understand. Let's go to discuss. সো উপরাষ্ট্রপতি, আমাদের আজকে টপিক কি? উপরাষ্ট্রপতি, অ্যান্ড অলসো কল্ড এজ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা উপরাষ্ট্রপতি সংবিধানের 63 নং ধারায়, অ্যাকচুয়ালি আমাদের দেশে তো সংবিধান অনেকগুলি ধারা আছে। নাওয়াডেজ দেয়ার আর 470 articles. Okay, among these articles, in the 63 নং আর্টিকেল উপরাষ্ট্রপতি পদের কথা বলা হয়েছে, যে আমাদের দেশে একজন উপরাষ্ট্রপতি দরকার। সেটা বলা হয়েছে কত নং ধারায়? 63 নং ধারায়। ওকে, সো নেক্সট, উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? উপরাষ্ট্রপতি কিন্তু নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হয়। যেরকম আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রপতি ইলেকটোরাল কলেজ দ্বারা নির্বাচিত হয়, সেমভাবে উপরাষ্ট্রপতিও নির্বাচিত হয় নির্বাচক সংস্থার দ্বারা। ওকে, কিন্তু এখানে একটা ব্যতিক্রম হলো যে এই সংস্থাতে যখন রাষ্ট্রপতি নির্বাচিত হতো তখন কিন্তু শুধুমাত্র নির্বাচিত সদস্যরা থাকতো, কিন্তু যখন উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে তখন পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত নির্বাচিত এবং মনোনীত সদস্য। ওকে, এখানে কিন্তু বিধানসভার সদস্যরা বা কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের সদস্যরা আসবে না, হোক মনোনীত হোক বা নির্বাচিত। শুধুমাত্র কোথাকার সদস্যরা থাকবে? পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যরা, ওরা নির্বাচিত এবং মনোনীত বোধ। ঠিক আছে, নেক্সট, অবস্থান, মানে আমাদের দেশের উপরাষ্ট্রপতির অবস্থানটা কোন জায়গায়? উপরাষ্ট্রপতি হলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী। মানে কি, রাষ্ট্রপতির পরের স্টেজে কে আছে? উপরাষ্ট্রপতি। নেক্সট, রাষ্ট্রপতির অনুপস্থিতি, অসুস্থতা বা পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ওকে, যদি আমাদের দেশে রাষ্ট্রপতি হঠাৎ করে কোনো অসুস্থ হয়ে যায় বা বর্তমানে আমাদের দেশে নেই, বাইরে কোনো কাজে চলে গেছে বা পররাষ্ট্রনীতি সম্পর্কিত কোনো বিষয়ে অন্য দেশে দেখা করতে গিয়েছে, এরকম পরিস্থিতি বা অসুস্থতা, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে বা পদ শূন্য বিভিন্নভাবে হতে পারে। সাপোজ পদ শূন্য নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছে বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়েছে, যেমন আমরা বলছিলাম ইমপিচমেন্ট পদ্ধতি কার্যকর হচ্ছে, তখন উপরাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কাজ করে থাকে। ওকে, কত নং ধারা অনুযায়ী? সংবিধানের 65 নং ধারা অনুযায়ী এই দায়িত্বটা পালন করে থাকে উপরাষ্ট্রপতি। অ্যাকচুয়ালি উপরাষ্ট্রপতি মেইন কাজ কোনটা? তিনি একই সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যান। এটাই হলো উপরাষ্ট্রপতির মেইন কাজ বা প্রধান অস্তিত্ব। ওকে, অলসো এক্স অফিসিউ চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ ভাইস প্রেসিডেন্ট। উনি প্রধানত রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেই নিজের দায়িত্ব পালন করে থাকেন। তো আমরা প্রথমে পড়লাম যে উনি রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন, আবার পড়লাম যে উনি আবার রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ওকে, এখন আমরা দেখে নিই আসলে উপরাষ্ট্রপতির অবস্থান দ্বৈত। একদম ঠিক কথা, কারণ এখানে আমরা প্রমাণ পেয়ে গেছি এই একটাতে দুইটা প্রমাণ পেয়ে গেলাম। একদিকে রাষ্ট্রপতি উত্তরাধিকারী, ওকে, তিনি রাষ্ট্রপতির উত্তরাধিকারী। কে? উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির উত্তরাধিকারী। নেক্সট, অন্যদিকে রাজ্যসভার সভাপতি। কে রাজ্যসভার সভাপতি? রাষ্ট্রপতি রাজ্যসভার, উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে উপরাষ্ট্রপতি দ্বৈত শাসন মানে দ্বৈত অবস্থানটা দ্বৈত, মানে দুই জায়গার মধ্যে কাজ করে বা দুই রকম ভাবে কাজ করতে পারে। একদিকে কি উনি রাষ্ট্রপতির উত্তরাধিকারী, আরেকদিকে রাজ্যসভার সভাপতি। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ উপরাষ্ট্রপতি নির্বাচন। উপরাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়ে থাকে? উপরাষ্ট্রপতি নির্বাচন কত নং ধারায় বলা হয়েছে আমরা দেখে নিই। উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে 66 নং ধারায়। কত নং ধারায়? 66 নং ধারায়। তো নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচিত হয়?
অবভিয়াসলি উনি পরোক্ষ নির্বাচনের দ্বারা নির্বাচিত হয়, কারণ আমরা আগে বলেছিলাম যে উনি একটা নির্বাচক মণ্ডলী বা নির্বাচক সংস্থার দ্বারা নির্বাচিত হন। আর নির্বাচক মণ্ডলী বা নির্বাচক সংস্থা দ্বারা যারাই নির্বাচন হয় সেই নির্বাচনটা হয়ে থাকে কি পরোক্ষ নির্বাচন। যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সেই এইরকম নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হয়ে থাকেন, অর্থাৎ ওরা পরোক্ষ নির্বাচনে নির্বাচিত হয়ে থাকেন। এই রকম টপিক থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট, নির্বাচক মণ্ডলীতে কারা থাকেন? নির্বাচক মণ্ডলীতে কারা থাকেন? লোকসভা নির্বাচিত এবং মনোনীত সদস্যরা, রাজ্যসভার নির্বাচিত এবং মনোনীত সদস্য। এক কথায় বলতে গেলে পার্লামেন্টের উভয় কক্ষের সকল সদস্যরা এই নির্বাচক মণ্ডলীতে অংশগ্রহণ করে থাকে। ওকে, পার্লামেন্টের উভয় কক্ষ বলতে কি কি? লোকসভা এবং রাজ্যসভা। আর শব্দগত সদস্য মানে কি? সদস্য থাকি দুই রকমের, একটা হলো মনোনীত, যাদেরকে মনোনয়ন করা হয়, আর একটা হলো নির্বাচিত। তো একটা জিনিস মনে রাখবে, এখন কিন্তু বর্তমানে লোকসভায় কোনো ধরনের মনোনীত সদস্য থাকে না, ঠিক আছে? এটা তোমরা শুধু নির্বাচিত সদস্যরা না লিখে লিখতে পারো লোকসভা সদস্যরা, শুধুমাত্র কি লিখতে পারো? লোকসভার কি? লোকসভার সদস্যরা নর্মালি লিখতে পারো, ঠিক আছে? এখানে লোকসভা নির্বাচিত এবং মনোনীত লেখার কোনো দরকার নেই। তো নেক্সট ইজ ভোট পদ্ধতি। কিভাবে ভোট দেওয়া হয়? প্রথমত একক হস্তান্তরযোগ্য ভোট, আর এটা হলো গোপন ব্যালট। যেহেতু এটা পরোক্ষ এবং নির্বাচন সংস্থাতে, তো অবভিয়াসলি এটা গোপন থাকে, সকলের সামনে প্রকাশ করা হয় না যে কে কোন চয়েসকে ভোট দিয়েছে। সাধারণ জনগণকে কোনো জবাবদিহি করতে হয় না, কারণ তারা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন। নেক্সট, যোগ্যতা। উপরাষ্ট্রপতি হতে গেলে যে কেউ তো উপরাষ্ট্রপতি হতে পারবে না, ওর জন্য কিছু যোগ্যতাও দরকার, যে এই কোয়ালিফিকেশনগুলো থাকলে উনি অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট নিজে দায়িত্ব পালন করতে পারবেন। ফার্স্ট অফ অল অবভিয়াসলি ভারতের নাগরিক হতে হবে। নেক্সট, ন্যূনতম 65 বছর, মানে 65 বছর মানে কি? ন্যূনতম 65 বছর, এটা ভুল। 65 বছর পর্যন্ত তিনি নিজের কাছে বহাল থাকতে পারেন। আর ন্যূনতম কত বছর লাগবে? 35 ইয়ার্স। হি অর শি মাস্ট বি 35 ইয়ার্স, ওকে, 35 ইয়ার্স ওল্ড, লাইক প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যেমন 35 ইয়ার্স হবে লাগবে, সেমভাবে উপরাষ্ট্রপতি হতে গেলে কি লাগবে? 35 ইয়ার্স প্লাস লাস্ট 65 পর্যন্ত নিজের কাছে বহাল থাকতে পারেন। নেক্সট, রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। ওনার অবভিয়াসলি রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, কারণ উনি কিন্তু রাজ্যসভার সভাপতি, ঠিক আছে? তো ওনার কিন্তু রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবেই হবে, এটা একদম কনফার্ম। একটা জিনিস মনে রাখবে, ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভা বলতে আপার হাউসের কি সভাপতি, কিন্তু উনি কিন্তু রাজ্যসভার সদস্য নয়। এটা কিন্তু মনে রাখবে যে ভাইস প্রেসিডেন্ট না লোকসভার সদস্য না রাজ্যসভার সদস্য। কারণ আমরা জানি যে রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ হলো 6 বছর, কিন্তু আমাদের দেশের উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কিন্তু 5 বছর। রিমেম্বার ওয়ান থিং, I will discuss it in briefly when we are going to know about legislative, ঠিক আছে? যখন আমরা আইন বিভাগ নিয়ে আলোচনা করবো তখন ওটা আরো ভালো করে বুঝে নেব। নেক্সট, 15,000 টাকা জামানত এবং 20 জন নির্বাচক ও 20 জন প্রস্তাবক দ্বারা কি হতে হবে? মানে মনোনয়নপত্রে স্বাক্ষরিত হতে হবে। কত টাকা? 15,000 টাকা, একদম রাষ্ট্রপতির মতো। রাষ্ট্রপতিকেও 15,000 টাকা দিতে হতো জামানত হিসেবে। আর রাষ্ট্রপতির বেলায় ছিল 50 জন নির্বাচক এবং 50 জন উত্থাপক, কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে একটা ডিফারেন্স হলো 20 জন নির্বাচক এবং 20 জন উত্থাপক দ্বারা মনোনয়নপত্রটি স্বাক্ষরিত হতে হবে। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এটা আমরা এখন পড়লাম। নেক্সট, কার্যকাল। কার্যকাল কত বছর বা কতটুকু দেখি। সংবিধানের 67 নং ধারায় কার্যকাল সম্পর্কে বলা হয়েছে, মানে উপরাষ্ট্রপতির কার্যকাল সম্পর্কে বলা হয়েছে সংবিধানের 67 নং ধারা অনুযায়ী। ওকে, কার্যকালের মেয়াদ কত? 5 বছর। তিনি পুনর্নির্বাচিত হতে পারেন, যেমন রাষ্ট্রপতি ইচ্ছা করলে পুনর্নির্বাচিত হতে পারেন, সেমভাবে উপরাষ্ট্রপতিও যদি ইচ্ছে হয় তিনি অবশ্যই পুনর্নির্বাচিত হতে পারবে। এরকম না যে একবার রাষ্ট্রপতি হয়ে গেছে মানে আর হতে পারবে না, এরকম কোনো জায়গায় বলা নেই। নেক্সট, বেতন এবং ভাতা। উপরাষ্ট্রপতির বেতন এবং ভাতা কীরকম হবে দেখে নিই। উপরাষ্ট্রপতির বেতন তিনি মূলত রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে পান। ওকে, তিনি মূলত রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে যে বেতনটা পাওয়ার সেটাই পান, যেটা বর্তমানে 4 লক্ষ টাকা। এই টাকাটা কোথা থেকে আসে? সঞ্চিত তহবিল থেকে তিনি বেতন পেয়ে থাকেন। রাষ্ট্রপতির বেতনও কিন্তু সঞ্চিত তহবিল থেকে দেওয়া হতো।
কিন্তু এছাড়া অনেক সময় আমরা জানি যে যখন রাষ্ট্রপতির দায়িত্ব হিসেবে উপরাষ্ট্রপতি দায়িত্ব পালন করে থাকে, তখন কিন্তু তিনি রাষ্ট্রপতির বেতনটাই পেয়ে যান। রাষ্ট্রপতি যত টাকা বেতন পায় ওই টাকাটাই উপরাষ্ট্রপতিও পেয়ে যান, কারণ তিনি তখন অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে ভূমিকা পালন করছে ভারতের। তো এছাড়া তিনি কি কি ভাতা পেয়ে থাকেন বা সুযোগ সুবিধা পেয়ে থাকেন? সরকারি বাসভবন তিনি ব্যবহার করতে পারেন সারা জীবন। ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা তিনি পেয়ে থাকেন, বিভিন্ন ধরনের ভাতা এবং বিভিন্ন ধরনের স্পেশাল অপরচুনিটিসগুলি উনি এনজয় করতে পারেন অ্যাজ এ এক্স অফিসিও অফ চেয়ারম্যান অফ রাজ্যসভা। নেক্সট, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রপতির বেতন পায়। আমি আগে বললাম এটা আবার চলে এসেছে। নেক্সট, অপসারণ পদ্ধতি। ওনাকে যেমন আমরা নির্বাচন করার পদ্ধতি আলোচনা করে নিয়েছি, সেমভাবে ওনাকে অপসারণও করা যায়। বাট কিভাবে অপসারণ করা যায় দেখি। সংবিধানের 67 নং ধারায়, সংবিধানের 67 নং 67 নং আর্টিকেলে অপসারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। উপরাষ্ট্রপতিকে 14 দিনের নোটিশ পাঠাতে হবে। মানে কোনো উপরাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে বা উপরাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অপসারণ পত্র পেশ করা হলে ওনাকে আগে থেকে জানাতে হবে বা নোটিশ দিয়ে দিতে হবে। কতদিন আগে? 14 দিন আগে, একদম রাষ্ট্রপতির মতো। নেক্সট, উপরাষ্ট্রপতির ক্ষেত্রে ইমপিচমেন্ট শব্দটি প্রযুক্তিগতভাবে ব্যবহার হয় না। একটা ডিফারেন্স, রাষ্ট্রপতিকে যে অপসারণ করা তো ওই পদ্ধতিটার নাম ছিল ইমপিচমেন্ট পদ্ধতি, বাট উপরাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে কিন্তু ইমপিচমেন্ট শব্দটি ব্যবহার করা হয় না। তবে তাকে অপসারণ করা যায়, এটা সত্য যে উপরাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। নেক্সট, রাজ্যসভায় প্রস্তাব উত্থাপন করতে হয়। যেহেতু উনি রাজ্যসভার সভাপতি, তো প্রথমত ওই প্রস্তাবটা কোথায় উত্থাপন করতে হয়? রাজ্যসভায় উত্থাপন করতে হয়। নেক্সট, রাজ্যসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রস্তাব গৃহীত হতে হবে, পরে লোকসভায় সেই প্রস্তাব অনুমোদন হতে হবে। ঠিক আছে, এখন রাজ্যসভায় উত্থাপিত হলো, রাজ্যসভায় মানা হলো, এটা আবার পরবর্তী সময়ে লোকসভায় পাঠানো হয়। লোকসভায় সেই প্রস্তাব অনুমোদিত হতে হবে, তবেই তিনি অপসারিত হবে, নয়তো নয়। নেক্সট দেখি শপথ গ্রহণ। তিনি কার কাছে শপথ পাঠ করেন দেখি। শপথ গ্রহণ রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত ব্যক্তির নিকট শপথ পাঠ করেন কে? উপরাষ্ট্রপতি। হয় রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি যদি এরকম কোনো ব্যক্তিকে নির্বাচিত করে দেন যে ওনার সামনে উনি কি করবে? শপথ বাক্যটা পাঠ করে নেন। সাপোজ একটা বিশেষ কোনো কাজ, রাষ্ট্রপতি কোনো কাজে ব্যস্ত, তখন তিনি রাষ্ট্রপতি একজন ব্যক্তিকে নিয়োগ করে দেন। কেন? যাতে উপরাষ্ট্রপতি ওনার সামনে শপথ বাক্যটা পাঠ করে নিজের কাজে নিযুক্ত হতে পারেন, নিজেকে যাতে নিযুক্ত করে নিতে পারেন। নেক্সট স্লাইড দেখি কি কার্যাবলী। মানে উপরাষ্ট্রপতি তো জানি কি কি করে, তো কার্যাবলীটা শর্ট একটু আবার দেখে নিই। আর্টিকেল 64 নং ধারাতে, মানে 64 নং ধারা বা আর্টিকেল 64 অনুসারে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলে সেই সময় তিনি রাজ্যসভা সভাপতিত্ব করেন না। অবভিয়াসলি এটা পারবেনই না, কারণ আমাদের দেশের আংশিক কি আছে? আংশিক ক্ষমতা স্বতন্ত্র আছে। ঠিক আছে, ক্ষমতা স্বতন্ত্র মানে কি? আমাদের দেশে আংশিক ক্ষমতা স্বতন্ত্র মানে কি? সরকারের যে 3টা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম না। আমাদের দেশে কিন্তু লেজিসলেটিভ প্লাস এক্সিকিউটিভের মধ্যে কিন্তু একটা বিশাল সম্পর্ক আছে, যার কারণে এটাকে বলা হয় আংশিক ক্ষমতা স্বতন্ত্র। ঠিক আছে, আবার লেজিসলেটিভ জুডিশিয়ারি কিন্তু আবার স্বতন্ত্র। জুডিশিয়ারি কিন্তু যথেষ্ট স্বাধীনতা আছে, এটা আবার আলাদা। ঠিক আছে, বাট লেজিসলেটিভ আর এক্সিকিউটিভের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। তো এখানে বলা হয়েছে যে কোনো মেম্বার, এটা ঠিক আছে সম্পর্ক আছে, বাট কোনো মেম্বার একসাথে 2টা দায়িত্ব পালন করতে পারে না। তাই যখনই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবে, তখন তিনি আর ওই রাজ্যসভার সভাপতিত্ব থাকেন না। ঠিক আছে, ওই সময় প্যানেল থাকে, প্যানেল থেকে একজনকে রাজ্যসভার এই সভাপতি হিসেবে নিয়োগ করে দেওয়া হয়। কারণ প্যানেলে 10 জন মেম্বার থাকে, যারা মনে করো দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত, এরকম বেছে বেছে একটা প্যানেল তৈরি করা হয়। প্যানেলের মধ্যে টোটাল 10 মেম্বার্স থাকে। যখনই উপরাষ্ট্রপতি উপরে গিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে, তখনই এই 10 জন থেকে একজনকে উপরাষ্ট্রপতি হিসেবে
রাজ্যসভাকে চালানোর দায়িত্ব দেওয়া হয়। ওকে, যতদিন না পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু, মানে আমরা এটা বলতে পারি অস্থায়ী উপরাষ্ট্রপতি। নেক্সট, ভারত বনাম আমেরিকার রাষ্ট্রপতি, মানে কি আমাদের ভারতের উপরাষ্ট্রপতি আর আমেরিকার উপরাষ্ট্রপতির মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে, সেটা আমরা দেখে নিই এক ঝলকে। আমেরিকার রাষ্ট্রপতির পদ ফাঁকা থাকলে সেই পদে উত্তরাধিকারী হিসেবে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির বাকি কার্যগুলি পূর্ণ করবে। একদম আমাদের দেশের মতো একদম মিলে গেল। মিলে গেল কি? না, মিলেনি। কি বলেছে? রাষ্ট্রপতির বাকি কার্যকাল পূর্ণ করবেন, বাট আমাদের দেশে কিন্তু ততদিনই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন ততদিনই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন যতদিন না নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে। সো দের ইজ এ ডিফারেন্স। আমেরিকাতে কি, সাপোজ এখন রাষ্ট্রপতি প্রচণ্ড অসুস্থ, ঠিক আছে, তো উপরাষ্ট্রপতি কি করবে? অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে, কিন্তু ওই প্রেসিডেন্টের যতদিন কার্যকালের মেয়াদ বাকি রয়েছে ততদিন পর্যন্ত এই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে ভূমিকা পালন করবেন, ঠিক আছে। বাট আমাদের দেশে কিন্তু এরকম না। আমাদের দেশে হলো যে রাষ্ট্রপতি এখন অ্যাভেল না নিজের দায়িত্ব পালন করতে, তো উপরাষ্ট্রপতি দায়িত্ব পালন করবে অ্যাজ এ প্রেসিডেন্ট, বাট ততদিন পর্যন্ত যতদিন না উপরাষ্ট্রপতিকে নির্বাচন করা হচ্ছে। ওকে, I hope you have understood the difference between Bharat and American Vice President. Next, let's go to the second last point, that is সীমাবদ্ধতা। এই যে উপরাষ্ট্রপতি কি কি সীমাবদ্ধতা আছে বা লিমিটেশন আছে দেখি। উপরাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষের সদস্য নয়, একদম সত্যি কথা, যেটা অনেকে হয়তো আমরা জানিই না। আমি আগেই বলে দিয়েছিলাম এটা। তিনি সাধারণত প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে যুক্ত নেই। কীভাবে যুক্ত থাকবেন? উনি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেনই বা কি? ওনার কী ক্ষমতা আছে? আমার তো জানা নেই, আর থাকলেও এক দুটো থাকতে পারে যেগুলি গণনার বাইরেই ধরে নিতে পারি। লেটস গো টু দ্য লাস্ট স্লাইড, দ্যাট ইজ, লেটস সি। উপরাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষে, যে আমরা বলেছি এখনই আলোচনা করেছি। এখন আমরা দেখে নেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় রিলেটেড টু ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট। সংবিধানে কিছু ধারা এখানে আছে আর কিছু বিষয় এখানে দেওয়া আছে, দেখি। 63 নং ধারায় বলা হয়েছে যে ভারতীয় নাগরিক উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। 64 রাজ্যসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 65 উপরাষ্ট্রপতির অবর্তমানে দায়িত্ব পালন করেন। 66 নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। 67 কার্যাবলীর মেয়াদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 68 নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে সম্পন্ন করতে হবে। এটার মানে কি? আমি এটা কিন্তু এতক্ষণ বলিনি। 68 নং ধারায় বলা হয়েছে যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে সম্পন্ন করতে হবে, মানে কি পরের বছর কাকে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হবে সেটা কিন্তু এখনই কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। মানে বর্তমানে উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী বা নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থাকে সম্পন্ন করে নেওয়া হয়। কত নং ধারা অনুযায়ী? 68। 69 নং ধারায় বলেছে শপথ গ্রহণ পদ্ধতি। 71 নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়সমূহ সম্পর্কে বলা হয়েছে 71 নং ধারাতে। ওকে, I hope you all have understood very well. So thank you so much. Thank you and thanks a lot. Okay, thanks a lot. Best of luck for your upcoming exam. Do support, be well, and have a good day.